টি-20তে ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে 80 রানের জয়, জাকির আলীর অর্ধশতক। ভিডিও গেমস ও মুভি দেখে অ্যাডভেঞ্চার নিতে কেরানীগঞ্জে 3 কিশোরের ব্যাংক ডাকাতির চেষ্টা, খেলনা পিস্তল সহ 18 লাখ টাকা উদ্ধার। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা উদ্বেগের D8 সম্মেলনে ডক্টর ইউনূসের আহ্বান, গাজা ও লেবাননে শান্তি ফেরাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান। ঢাকার হত্যা মামলায় 9 সাংবাদিক আসামি, ঘটনার সময় সবাই কর্মরত ছিলেন বগুড়ায়। মামলা বাণিজ্য দুঃখজনক বলছেন বৈষম্য বিরোধীরা। কুষ্টিয়ায় কাজ না করে ভুয়া প্রকল্প দেখিয়ে 50 কোটি টাকা আত্মসাৎ, অভিযোগ DADC কর্মকর্তাদের বিরুদ্ধে। সুবিধাবঞ্চিত কৃষক। নতুন বছরের প্রথম দিনে শুরু হচ্ছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসের বাণিজ্যিক কার্যক্রম, কমবে যানজট, সুফল পাবে নগরবাসী। এবং ইউটিউবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নাকচ করেছেন ঘনিষ্ঠরা, আস্থা রাখছেন প্রধানমন্ত্রীর স্মারকটা কালো দাগ বলছে বিরোধী। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সাথে আছি আমি সাইনা ইসলাম। সেন্ট ভিনসেন্টে ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে টি-20তে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে স্বাগতিকদের 80 রানে হারিয়েছে লিটন দাসের দল। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় 7 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর টাইগার বোলারদের দারুণ বোলিংয়ে 60 রানে 6 উইকেট হারিয়ে খেই হারায় তারা। এই চাপ আর সামাল দিতে পারেনি তারা। 109 রানের অল আউট হন ওয়েস্ট ইন্ডিজ। এর আগে আর্নেস্ট ভেলে বাংলাদেশকে বেশ ভালো শুরু এনে দেয় 2 ওপেনার লিটন দাস ও পারভেজ ইমন। 44 রানে আসে তাদের ব্যাট থেকে। 14 বলে 14 রান করে আউট হন লিটন। আর ঝোড়ো গতিতে রান তুলতে থাকা ইমন 21 বলে 39 রান করে আউট হন। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 2 উইকেটে 54 রান। 3 নামা তানজিদ তামিম 9 রান করে দলীয় 65 রানে বিদায় নেন। জাকির আলী ও মেহেদী মিরাজ রানের চাকা সচল করেন। দলীয় 102 রানে 23 বলে 29 রান করে আউট হন মিরাজ। এরপর জাকির আলীর ঝোড়ো 50 আর ক্যারিয়ার সেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 7 উইকেটে 189 রান। 36 বলে 50 দেখা পাওয়া জাকির 41 বলে 72 রানে অপরাজিত থাকেন। This should be another wicket. ভিডিও গেম ও মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টা করে 3 কিশোর। আটকের পর আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এমন স্বীকারোক্তি দিয়েছে তারা। তাদের কাছ থেকে নগদ 18 লাখ টাকা, 4টি খেলনা পিস্তল ও 2টি ছুরি উদ্ধার করা হয়। টুম্পা আফরোজের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় দুপুর 2টার দিকে একদল ডাকাত ঢোকে। ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে ওই শাখার সামনে অবস্থান নেন স্থানীয় বাসিন্দারা। পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে। পরে নানা নাটকীয়তার পর 3 ডাকাত অস্ত্রসহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। সন্ধ্যা 5:30টার দিকে ডাকাতদের ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 2টার সময় খবর পেলাম, আমরা দৌড় করে আসলাম। ব্যাংকের ভিতরে ঢুকছে 3 জন, 15 লাখ টাকা আর ব্যাগের মধ্যে দাবি করছে, ব্যাগের মধ্যে বইরা রাখছে। আর বাইরে দিয়া ওই এক অফিসার রিং দিছে বাইরে ওই দোকানে যে আমাকে ডাকাইতে এসে আপনারাই করেন। ওরে দোকানের এক তালাই না মেন গেটের মধ্যে তালাটা মারছে। এই তালাটা না মারলে এরা বাইরে যেত। ম্যানেজার স্যার বাইরে ছিল, ভিতরে স্টাফ ছিল আর 2 জন আনসার সদস্য ছিল। সেকেন্ড ম্যানেজার ছিল ভিতরে। এর ভিতরে এই কাহিনী। তারপরে পুলিশ প্রশাসন আসলো, পরে সেনাবাহিনী আসার পরে তাদের কার্যক্রম চালায়। 9 জন আটকানো ছিল, এটা আমরা জানি। তো তারপরে গেট আটকায় রাখার পরে এতক্ষণ পুলিশ প্রশাসন তাদের কর্ম করে এখন ডাকাত সারেন্ডার করলো। রাতে পুলিশ ব্রিফিংয়ে জানায় মূলত ভিডিও গেমস ও মুভি দেখে অ্যাডভেঞ্চার করতেই এই ডাকাতির চেষ্টা চালায় 3 কিশোর। আর উদ্ধার হওয়া অস্ত্র 4টিও খেলনা পিস্তল বলে জানায় পুলিশ। তাদের কাছ থেকে নগদ 18 লাখ টাকা ও 2টি দেশীয় ছুরি উদ্ধার করা হয়। তারা একটা প্ল্যান করেছিল যে এরকম একটা টাকা করব এই ব্যাংকের। এটা আমাকে ওই সময় যখন নেগোশিয়েট করি তখন আমি বলেছিলাম যে কেন তুমি এই ব্যাংকে এখানে আসছো, এরকম টাকা তো আমরা দিতে পারতাম, ডোনেশন টিয়া দিতে পারতাম এরকম। তো বলছে না, এই ব্যাংকের কর্মকর্তারা সবাই হলো দুর্নীতিবাজ। ওরা 3 জনই একই রকমের ড্রেস, কাছাকাছি,
এবং এটাও ওরা সংগ্রহ করেছে। পরে আসার সময় 15 লক্ষ টাকা, পরে ওরা পকেটে নিয়েছে আরো 3 লাখ টাকা, তিনজনে 1 লাখ টাকা 1 লাখ করে 3 লাখ টাকা। এই হলো 18 লক্ষ টাকা ওদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি। আটকে পড়া কর্মকর্তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, টাকা লোপাটও হয়নি বলে জানান ব্যাংক কর্তৃপক্ষ। অক্ষত আছে ভল্টও। আমাদের ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আপনাদের আমানতেরও কোনো ক্ষতি হয়নি। আপনারা রবিবার থেকে আবার নিয়মিতভাবে আমাদের সাথে লেনদেন করবেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুদ্ধ সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবিলম্বে গাজা ও লেবাননে হামলা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি ফিলিস্তিনির জীবন মূল্যবান। উদ্বোধন অনুষ্ঠানে ঐতিহাসিক কায়রো নগরীতে নিখুঁত আয়োজন ও সদয় আতিথেয়তা প্রদানের জন্য আগামী চেয়ারম্যান ও সম্মেলন আয়োজক দেশ মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে উষ্ণ অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2021-এর এপ্রিলে ডি8-এর চেয়ারের পদ গ্রহণের পর থেকে বেশ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশ ডি8 সহযোগিতাকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। In times of changing world of work, we need to rediscover and reposition learning regarding youth and work for redesigning the economy of tomorrow. মিশরের কায়রোতে ডি8 শীর্ষ সম্মেলনে উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন। এ সময় বিদায়ী চেয়ার হিসেবে ডক্টর ইউনূস নতুন চেয়ার মিশনের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে উষ্ণ অভিনন্দন জানান। May D8 flourish under Egypt's leadership and help our countries accomplish greater freedom, stability, harmony, and prosperity in an unpredictable world ahead of us. I thank you, Your Excellencies. Thank you very much. প্রধান উপদেষ্টার মতে ডি8 দেশগুলোকে অবশ্যই ভবিষ্যতের অর্থনীতিতে যুব ও কর্মসংস্থান সম্পর্কিত কর্মক্ষেত্রের পরিবর্তনশীল প্রকৃতির আলোকে শিক্ষাকে পুনরায় আবিষ্কার ও তার অবস্থান পুনর্নির্ধারণ করতে হবে। এ সময় তিনি বাংলাদেশে ডি8 ইয়ুথ কাউন্সিল প্রতিষ্ঠা এবং ডি8 বাণিজ্য চুক্তি অনুস্বাক্ষরের বিষয়টি তুলে ধরেন। We gather at a time when Israeli aggression and the 14-month-long brutal genocide against the Palestinian people continued unabated in the occupied Gaza Strip and the West Bank. Words should suffice very little. To say the least, we are in utter dismay at Israel's blatant disregard to long-held international norms, laws, and conventions. The ways the hostilities in Lebanon is spreading, there are heightened fears of further escalation. ডক্টর ইউনূস বলেন, মিশরের কাছে বাংলাদেশের দায়িত্ব হস্তান্তরের এই মুহূর্তে আমি চেয়ার হিসেবে আমাদের সহযোগিতামূলক অগ্রাধিকার বাস্তবায়নে মিশরের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছি। তিনি আরও বলেন, মিশরের নেতৃত্বে ডি8 বিকশিত হোক এবং সদস্য দেশগুলোকে একটি অনিশ্চিত বিশ্বে বৃহত্তর স্বাধীনতা, স্থিতিশীলতা, সম্প্রীতি ও সমৃদ্ধি অর্জনে সহায়তা করুক। From Cairo, we must voice our unity and unwavering commitment in solidarity with our Palestinian brothers and sisters at this existential time in their history. ডি8 সম্মেলন আয়োজিত বিশেষ অধিবেশনে অংশ নিয়ে ফিলিস্তিনের বর্তমান অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রতিটি ফিলিস্তিনের জীবন মূল্যবান। এ সময় গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং 14 মাস ধরে চলা নৃশংস গণহত্যার বিষয়টি উল্লেখ করেন। সেই সঙ্গে লেবাননেও সহিংসতা ছড়িয়ে দেওয়ার উদ্বেগ প্রকাশ করেন। এসব অঞ্চলে ইসরায়েলি বর্বরতা বন্ধে সম্মিলিত পদক্ষেপ নিতে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। My warmest felicitations. টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে একমত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছেন। ডি8 সম্মেলনে যোগ দিতে গত বুধবার মিশর যান ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে মিশরের রাজধানী কায়রোতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জাম্বুরি আব্দুল কাদির।
Since assumption of D8 chairmanship in April 2021, Bangladesh endeavored to advance D8 cooperation under quite challenging circumstances. We first battled the limitations and constraints in the wake of the COVID-19, the pandemic, and the policy crisis that afflicted many of our countries in so many ways. As Bangladesh passes the baton to Egypt, let me affirm Bangladesh's unwavering support to the Egyptian chairmanship in furtherance of our cooperative agenda. অন্য প্রসঙ্গ, জনসমর্থিত সরকার থাকলে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও দেশ গড়ার সংগ্রামে একমাত্র বিএনপি নেতৃত্ব দিতে পারবে বলে মন্তব্য করেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। বৃহস্পতিবার রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা একযোগে অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলায়। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩১ দফা সহ নানা ইস্যুতে উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সংসদে ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠতা থাকে আমাদের। আমরা যেমন বলেছি, একজন ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দায়িত্ব পেয়ে দেশের উন্নয়নে অতীতে বিএনপি ভালো কাজ করার চেষ্টা করেছে, ভবিষ্যতেও করবে। ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশনাও দেন তিনি। এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। দিন শেষে আপনাকে ওই জনগণের পিছে, মায়ের পিছে যেরকম 1 টাকা 2 টাকা যেন বনবন করে ঘুরতাম, আপনাকে জনগণের পিছে বনবন 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 করে ঘুরতে হবে আপনাকে। এছাড়া কোনো উপায় নাই। ভেতরে বাইরে সব জায়গায় দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে দেশের স্বার্থ রক্ষায় জনসমর্থিত সরকারের গুরুত্ব তুলে ধরেন তারেক রহমান। এই দেশে যদি একটি দুর্বল, জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। বাট জনগণের সমর্থিত, যারা জনগণের কথা বলবে, জনগণের কথা চিন্তা করবে, যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে, এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তখন দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। জনগণের অধিকার নিশ্চিতের যেই বাংলাদেশ গড়তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রাণ দিতে হয়েছে, খালেদা জিয়াকে মৃত্যুর মুখে দাঁড়াতে হয়েছে, সেই বাংলাদেশ গড়তে দলের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কঠিন কাজ, কাজেই সেই কঠিন কাজটি জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মামলা হয়েছে ঢাকায়, নিহত ব্যক্তির বাড়ি নেত্রকোনায়, বাদীর বাড়ি খুলনায়, আর আসামিদের অনেকেই বগুড়ার। হাস্যকরে মামলার আসামি করা হয়েছে বগুড়ার 9 সাংবাদিককে, যারা সবাই ঘটনার সময় কর্মরত ছিলেন বগুড়া শহরে। এমন মিথ্যা মামলা দুঃখজনক বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ দ্বাদশ পর্ব অনুসন্ধান করেছেন বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়, জানাচ্ছেন এম এ আজিম। ঢাকার উত্তরায় 24-এর বিপ্লব চলাকালে 18 জুলাই গুলিবিদ্ধ হয়ে নিহত হয় আলী হোসেন। এ ঘটনায় গত 8 ডিসেম্বর করা হত্যা মামলায় আসামি বগুড়ার 9 সাংবাদিক। এদের মধ্যে 33 নং আসামি রাকিব জুয়েল। 18 জুলাই দিনভর বগুড়া থেকে লাইভে আহত শিক্ষার্থীদের খবর জানান ডিবিসি নিউজে। একইভাবে এখন টেলিভিশনের মাজেদ, সময় টেলিভিশনের আব্দুল আউয়াল সহ সবাই দিনভর বগুড়া শহরে ব্যস্ত ছিলেন শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ নিয়ে সংবাদ প্রকাশে। ঠিক সেই দিনে আমি বগুড়ায় সদর থানার সামনে দাঁড়িয়ে থেকে একটি লাইভে সংবাদ পরিবেশন করেছি। সরকার বারবারই বলছে যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হবে না, তারপরে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে, কিন্তু আমরা সেটি দেখছি না। যারাই যে এই কাজটা করুক না কেন, তারা আসলে পেশাগত জিজ্ঞাসা থেকেই
মূলত এই মামলাটি দায়েরের চেষ্টা করছেন। মামলার বাদী মফিজুল ছানা বর্তমানে লাপাত্তা, তবে নথি বলছে তার বাড়ি খুলনায়। দেশ টিভির অনুসন্ধান বলছে তিনি নিজেই একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। নিহত শহীদ আলী হোসেনের বাড়ি নেত্রকোনায়। তার স্বজনরাও বলছেন এ মামলা সম্পর্কে কিছুই জানেন না তারা। আত্মীয় স্বজন কোনো মামলা করছে এরকম কিছু আছে? আত্মীয় স্বজন আমরা সাথে না জানি কেমনি করবো, আমরা রায়না দিলে আমরা সারা দুটি করে তাই এটা তার বাবা কথা। আইনজীবীরা বলছেন অপরাধের সাথে সংশ্লিষ্টদের নামেই সুনির্দিষ্ট মামলা হওয়া উচিত। মামলার নামে কাউকে হয়রানি করা হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার সুযোগ আছে। এর বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তির জন্য ওনার যে তথ্যাদি সহ একটা ইনকোয়ারি রিপোর্ট কোর্টে সাবমিট করবেন। কোর্ট থেকে তার বিরুদ্ধে সমন বা প্রসেস যেটা যাওয়ার সেটা চলে যাবে। হয়রানির এমন মামলার ঘটনায় বিব্রত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরাও বলছেন, ছাত্র জনতার আন্দোলনের চেতনাকে প্রশ্নবিদ্ধ করতে একটি গোষ্ঠী মেতে উঠেছে এমন মামলায়। আপনাদের মাধ্যমে আইন উপদেষ্টা সহ উদ্যতন উপদেষ্টা বরাবর আমরা জানাতে চাই যে এই মামলাগুলোর নিয়ন্ত্রণ যেন সরকার নেয়। ঘটনা ঢাকার হলেও নিহত শহীদ আলী হোসেনের বাড়ি নেত্রকোনায়। নিহতের কোনো স্বজন না হলেও খুলনার মফিজুল ছানা করেন মামলা। সে মামলায় এখন বগুড়ার অনেকেই আসামি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। জয়পুরহাটের বাজারে কমেছে শীতকালীন শাকসবজির দাম। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা। দাম কমায় জনমনে কি কিছুটা স্বস্তি ফিরল? বিস্তারিত নিয়ে জানাবেন। দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সবচেয়ে বড় যে হাট এবং বাজার নতুন হাট। এই নতুন হাটে আমি কিন্তু একটা বিষয় জানিয়ে রাখি যে প্রতিদিনই সকাল ভোর 5টা থেকে এখানে কিন্তু পাইকারি বাজার শুরু হয়। এই পাইকারি বাজারে কিন্তু এই শুধু জয়পুরহাট নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও কিন্তু কাঁচা সবজি কিন্তু এখানে সরবরাহ হয় এবং এখানে কিন্তু পাইকারি খুচরা কিন্তু দুটোই কিন্তু বিক্রয় হয়। এখান থেকে যে পাইকারি বিক্রেতারা খুচরা বিক্রেতাদের কাছে বিভিন্ন হাট বাজারের যেটা ছোট ব্যবসায়ীরা আছে তারা কিন্তু এখান থেকে পাইকারি কিনে নিয়ে যায় এবং কিনে নিয়ে গিয়ে কিন্তু তারা স্থানীয় ছোট ছোট বাজারে বিক্রয় করে। তো আজকে একটা বিষয় স্বস্তির খবর হচ্ছে যে গত টানা কয়েকদিন থেকে এই জয়পুরহাটে কিন্তু কুয়াশা এবং শীত কম হওয়ার কারণে কিন্তু সকাল থেকে কিন্তু এই কৃষকরা তাদের মাঠ থেকে তাদের ক্ষেত থেকে সবজি কিন্তু তুলতে পেরেছে এবং কিন্তু উৎপাদন সরবরাহ দুটোই এখানে কিন্তু বেড়েছে। এই কারণে কিন্তু আজকে মোটামুটি একটু সরবরাহ বেশি থাকার কারণে দাম কম। আজকের বেগুনের বাজার যাচ্ছে পাইকারি বাজার 40 টাকা, আর আলু যাচ্ছে নতুন আলুটি 65 থেকে 70 টাকা। পাশাপাশি এখানে কপি 20 টাকা পিস, এমনকি 10 টাকা পিসও বিক্রি হচ্ছে। সিম বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। তো আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাই যে আপনি তো বাজার করতে এসেছেন, তো বাজারের কি অবস্থা একটু জানাবেন। আসলে শীতের যে সবজির যে দাম এগুলো গত কয়েকদিনের তুলনায় আজকে অনেক কম। যেমন আপনার সিম 40 টাকা, বেগুন ভালো মানেরটা 40 টাকা 30 টাকা, আলু 60 থেকে 70 টাকা, আপনার বাঁধাকপি 10 টাকা পিস, ফুলকপি 10 টাকা 15 টাকা পিস। কিন্তু এই পাইকারি বাজার দাম কমলেও কিন্তু খুচরা বাজারে সে প্রভাব পড়েনি। কারণ হচ্ছে আপনার এখানে যে পাইকারি যারা কিনে নিয়ে যায় তারা খুচরা বাজারে কিন্তু তার থেকে কেজিকে 20 থেকে 30 টাকা বিক্রি করছে। যারা ভোক্তা, আমাদের মতো ভোক্তা যারা আমরা কিনে খাই, তারা কিন্তু খুচরা বাজারে কিন্তু অনেক দাম বেশি দিয়ে কিনে খাচ্ছে। ধন্যবাদ। তো এখানে একজন ব্যবসায়ীর সাথে আমি একটু কথা বলে জানতে চাই যে আপনারা তো এখানে প্রতিদিনই পাইকারি ব্যবসা করেন, তো এখানে থেকে বাজারে কেজি প্রতি এখানে যদি 40 টাকা বিক্রি হয়, বাজারে 50 টাকা 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এখান থেকে পাইকারি নিয়ে যাচ্ছে ছোট ছোট বাজারের দোকানদাররা, কেজিতে 10 টাকা 15 টাকা 20 টাকা লাভে তারা বিক্রি করতেছে। বেগুন 30 টাকা কেজি, 35 টাকা কেজি পাইকারি হচ্ছে, মূল্য 20 টাকা কেজি। সিম 40 টাকা কেজি পাইকারি হচ্ছে, 60 টাকা 50 টাকা বিক্রি হচ্ছে। তো ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু এই যে কাঁচা সবজি যে সরবরাহ, শীতকালীন সবজি সরবরাহর বেশি হওয়ার কারণে কিন্তু একটু দাম কমেছে, কিন্তু অন্যান্য যে মাছ, মাংস, সয়াবিন তেল, সরষের তেলের দাম কিন্তু স্বস্তি নেই। এই ছিল আমার জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ রেজা। জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন রেজাউল করিম রেজা।
কাজ না করে এই প্রকল্পের 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার বিএডিসি কর্মকর্তাদের বিরুদ্ধে। 2020-21 অর্থ বছরে কৃষি উন্নয়নে 3 জেলায় ক্রস ড্যাম ও ক্যাটল ক্রসিং নির্মাণ বাবদ 50 কোটি টাকা ব্যয় দেখানো হলেও বেশিরভাগেরই নেই কোনো অস্তিত্ব। প্রকল্পের নামে রাষ্ট্রের কোটি কোটি টাকা লোপাট হলেও ভুগছেন কৃষকরা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের 2 পর্ব ধারাবাহিকের শেষ কিস্তি আজ। 2020-21 অর্থ বছরে মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় 368টি ছোট বড় কৃষি অবকাঠামো নির্মাণ বাবদ কুষ্টিয়া বিএডিসি অফিস ব্যয় দেখিয়েছে 50 কোটি টাকা। এর মধ্যে 14টি ক্রস ড্যামে 5 কোটি 60 লাখ টাকা, 97টি ফুট ব্রিজ বাবদ 24 কোটি 25 লাখ টাকা ও 257টি ক্যাটেল ক্রসিং বাবদ ব্যয় দেখানো হয়েছে 19 কোটি 27 লাখ টাকা। যদিও এসব কাজের কোনো অস্তিত্বই মেলেনি মাঠ পর্যায়ে। মাঠের ভিতরে কোনো স্ল্যাব বা কোনো ড্রেন ওরা করে দেয় না, আমরা নিজেরাই করে নিই, আমরা মানে পানি টানি নিজেরাই নিই। এই টাকাগুলো হয়তো ওরা অফিসাররা মেরে খাচ্ছে। যার যার জমিতে তারা নিজেরাই ড্রেন করে নেয় এবং এখানে সিলাফের কোনো সুব্যবস্থা নাই, পানি নেওয়া একটু সমস্যা হয়। আমরা তো চাইছি যে একটা বছর হয়ে গেল ড্রেনটা এই ডিপটা যদি তাড়াতাড়ি হয় তাহলে মাসে আবাদ করা হয়তো আমাদের সুবিধা। 3 জেলার কৃষি অবকাঠামো উন্নয়নে 50 কোটি টাকার ব্যয় হয়েছে শুধু কাগজে কলমেই। হরিলুট করা হয়েছে বাস্তবায়নের নামে এসব প্রকল্পের কোটি কোটি টাকা। কৃষকরা বলছেন তাদের উন্নয়নের প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে বিএডিসির কর্মকর্তারা। তাই এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চাই তারা। ফুট ব্রিজ কই? ব্রিজ থাকলে তো দেখতেলেন এখানে ব্রিজ আছে, এই জায়গাটায় কোনো তাই নাই। না স্ল্যাব নাই, স্ল্যাবও নাই। এগুলো আমরা মারি খাই, মারি ছাড়া তো আর এগুলো তো আমার দেয় না। যে কৃষকরা পায় তাও তো পায় না, এখন অফিসাররা এগুলোই মারি খায়। এই যে সরকারের কোটি কোটি টাকা ব্যয়বহুল খরচ, তারা তো আর আসেও না আর খোঁজও নেয় না। তারা এই প্রকল্পে দুর্নীতি করেছে, তাদের আমরা শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে বিশেষ অনুরোধ করছি। তবে প্রকল্পে অনিয়মের বিষয়টি অস্বীকার করে বিএডিসির নির্বাহী প্রকৌশলী বলছেন, একটি মহল অনৈতিক সুবিধা পাওয়ার জন্যই করছেন এ ধরনের অভিযোগ। এগুলা আসলে অভিযোগ সত্য নয়, বুঝছেন। আমাদের যে কাজগুলা ধরা ছিল, যে কাজগুলার করা হয়েছে সবই করা হয়েছে। এখন মনে করেন যে একটা মহল আপনার মানে স্বার্থের জন্য এগুলা আর কি করে বেড়ায় আর কি। মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় 2023-24 অর্থ বছরে ফুটব্রিজ ও ক্যাটেল কোচিং করাই ব্যয় দেখানো হয়েছে 40 কোটি টাকা। যদিও মাঠ চিত্রে সিংহভাগেরই নেই কোনো অস্তিত্ব, কাজ হয়েছে শুধুমাত্র কাগজে কলমেই। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাণিজ্যিক কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে 4টি পয়েন্ট চলবে টোল আদায়। পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু হলেও নতুন বছরের প্রথম দিন থেকে আদায় করা হবে টোল। সহকর্মী আজিজা হক পায়েলের তথ্য চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু হয় 2019 সালে। চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনও শেষ হয়নি অধিকাংশ র্যাম্পের কাজ। নগরীর আগ্রাবাদ, নিমতলা বিশ্ব রোড, জিএসসি সহ 9টি পয়েন্টে র্যাম্প নির্মাণের কাজ চলমান। এক্সপ্রেসওয়েতে পরীক্ষামূলকভাবে যানবাহন চলাচল করলেও এখনও টোল নেওয়া হচ্ছে না। 2025 সালের জানুয়ারি থেকে আনুষ্ঠানিক টোল আদায় শুরু হবে। টোল নির্ধারণ করা হয়েছে সিএনজি অটোরিকশা 30 টাকা, কার 80, জিপ বা মাইক্রো 100, পিকআপ 150, মিনিবাস ও বাস 200 থেকে 280, ট্রাক 200 থেকে 300 ও কাভার্ড ভ্যান 400 টাকা। তবে নিরাপত্তা বিবেচনায় চলাচলের অনুমতি দেওয়া হয়নি কন্টেইনারবাহী ট্রেইলার ও মোটরসাইকেলের। অনেক টাইম সেভ হচ্ছে, সাশ্রয় হচ্ছে, সুবিধা হয়েছে, অনেক শর্ট টাইমে ফ্যাসিলিটি পাচ্ছি। বাইক সার্ভিস বন্ধ থাকবে, ওইটাতে আমাদের অনেক দুর্ভোগ। টাকাটা একটু কম হলে ভালো হতো, যাক তারপর যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ শুকরিয়া। 30 টাকা করে নিবে বলতেছে টোল সিএনজি থেকে, 20 টাকা করে রাখলে ভালো হতো আর কি। পুরোদমে চালু হলে নগরের যানজট কমার পাশাপাশি বিপুল রাজস্ব আয়ের প্রত্যাশা কর্তৃপক্ষের। জানুয়ারির দিকে, জানুয়ারি ফার্স্ট উইকে আমরা
টোলটা চালু করতে পারবো। জিআরএম যখন শেষ করব কাজ তখনই কিন্তু ওখানে টোল বুথ বসবে এবং সাথে সাথে টোলটা ওখানেই চালু হয়ে যাবে, গাড়ি চলাচল শুরু হবে। প্রকল্পটি ৩,২৫০ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে অনুমোদন হলেও মোট নির্মাণ ব্যয় দাঁড়ায় ৪,৩৬৯ কোটি ৭ লাখ টাকা। পুরোদমে চালুর পাশাপাশি টোলের হার কমানোর দাবি যাত্রী ও চালকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।